জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরের কাছে আসতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর চলছে, বিচার ও জুলাই শহীদদের পুনর্বাসনের কাজ কতটা প্রপারলি এগিয়েছে, কি বলবেন? এটা একটা সাবজেক্টিভ প্রশ্ন। তো প্রপার কিংবা ইমপ্রপার এটা কার সঙ্গে আপনি যাচাই করবেন? তবে আমি মনে করি বিচারটা ইজ ইন রাইট ট্র্যাক, ট্রায়াল ইজ ইন রাইট ট্র্যাক, ইন প্রোগ্রেস। আমাদের দেশের বিচারের যে সিস্টেম আছে, যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়, এই পদ্ধতিগত ফেয়ারনেস এই বিচারে আছে, দৃষ্টিভঙ্গিগত ফেয়ারনেস বিচারে আছে, ইনভেস্টিগেশনে ফেয়ারনেস আছে, এবং প্রপার ট্রায়ালের মাধ্যমে বিচার করা হচ্ছে। এবং সিন্স দ্য ইস্যু ইজ লাইভ, স্টিল এখনও এভিডেন্সেসগুলো লাইভ ইন্টারপ্রিট করা যাচ্ছে। এখনও আপনার অডিও ভিডিও রেকর্ডিংগুলোকে বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ব্যবহার করা যাচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করি এই বিচারের জায়গাটা খুবই প্রপার ওয়েতে অগ্রসর হচ্ছে। তারপরে দুটো ট্রাইব্যুনাল আছে, যেহেতু ট্রাইব্যুনালে তো এত বিচার করা সম্ভব না, আসলে অনেকগুলো মামলা হয়েছে। তারপরেও যে গতি দেখা যাচ্ছে, যেভাবে কাজ করছে, আমার মনে হয় এই বিচার প্রক্রিয়াটাকে অগ্রসর হতে বাকি সময়টুকু আমাদের দেয়া দরকার। আর সেকেন্ড হলো, প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝখানে গ্যাপ হয়েছে অনেক। যে প্রাপ্তিগুলো হওয়ার কথা ছিল খুব কুইকার, খুব সুইফার এবং খুব ইন ভেরি নিউ ডাইমেনশন, নিউ ফ্যাশন, বর্তমান সরকার এসে জুলাই সনদ বাস্তবায়নের যে আর্গুমেন্ট তারা তুলেছেন, আমি মনে করি দ্যাট দে আর ডুইং এ রং থিং, দ্যাট দে আর ডুইং এ ব্লান্ডার, এবং এটি তাদের করা উচিত হয়নি। এবং কোনো একটা জায়গায় গিয়ে এটিকে আইনি বিতর্কে রূপান্তর করেছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে কী রূপে, আদেশের বৈধতা আছে কিনা, এটি সাংবিধানিক না অসাংবিধানিক, ভয়েডে ভিনিশিও কিংবা ভয়েডে ভিনিশিও না, এই যে আর্গুমেন্ট তারা তুলেছেন, আমার বিবেচনায় সরকার এটা ভুল করছে। দিস ইজ দ্য রং স্টেপ, দে হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর দ্যাট স্টেপ। এক সময় তারা এটার জন্য অনুশোচনা করতে বাধ্য হবেন। কারণ হলো, জুলাই অভ্যুত্থান যদি গ্লোরিফাই হয়, তাহলে সরকারের তো হারানোর কিছু নাই। জুলাই অভ্যুত্থানের ফল হিসেবে যে একটা নির্বাচন হয়েছে, তার মাধ্যমে সরকার 2/3 মেজরিটি পেয়ে ক্ষমতায় এসেছে। সুতরাং জুলাই অভ্যুত্থান যদি সঠিকভাবে রেপ্রেজেন্টেড হয়, আইনি প্রোটেকশন পায়, টেকসই প্রোটেকশন পায়, দীর্ঘমেয়াদী প্রোটেকশন পায়, তাহলে সরকারের তো হারানোর কিছু থাকার কথা নয়। কিন্তু আমি দেখছি কেমন জানি একটা হীনমন্যতা সরকারের মধ্যে কাজ করে। এই হীনমন্যতাটুকু আজও দেখবেন সংসদে দাঁড়িয়ে বিতর্ক করে বিপ্লব হয়েছে না গণ অভ্যুত্থান হয়েছে। বলুন তো, সরকারের দৃষ্টিকোণ থেকে বিপ্লব হলেই অসুবিধা কি, আর গণ অভ্যুত্থান হলেই অসুবিধা কি? তাদের ব্যারিয়ার কোথায়? দে আর দি মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিশিয়ারিজ অফ দ্য রেভলিউশন। এখন যদি আমি রেভলিউশন বলি আর কিংবা আমি মাসাব সার্চ বলি, তাতে গভর্নমেন্টের হারানোর কি কিছু আছে? আমি তো হারানোর কিছু দেখি না। একটা অযথা কূটতর্ক তারা ডেভেলপ করেছেন। সেই কূটতর্কটা হলো কি করে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সংবিধানকে তারা সংশোধন করবেন, সংস্কার করবেন না। এই কূটতর্কের কি মানি থাকতে পারে? শুধু ব্যক্তি বিশেষের বাগ্মিতা ছাড়া আমি এখানে আর কোনো রেজাল্ট খুঁজে পাই না। আমার তো মনে হয় না যে পরিবর্তনগুলোর ব্যাপারে আমরা একমত হয়েছিলাম, সেই পরিবর্তনগুলো দ্রুতবেগে করলে বাংলাদেশের মানুষ অখুশি হবে। এটা না করে সরকারের কি লাভ, ফায়দা কি? আমি তো মনে করি এই যে আমিত্ব কাজ করছে। আচ্ছা, কোনটা আমি করেছি, কোনটার মধ্যে আমি ছিলাম, কোনটার মধ্যে আমি ছিলাম না, কেন? যে প্রক্রিয়ায় এখন গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সেই প্রক্রিয়া কি সরকার গঠিত হয়নি? সেটাকে কি তারা সিপাহী জনতার বিপ্লব বলে না? সেটাকে সিপাহী জনতার বিপ্লব বললে আজকে ছাত্র জনতার বিপ্লব বলতে তাদের অসুবিধা কোথায়? এই ঐতিহাসিক রাজনৈতিক বিতর্কে, টার্মিনোলজি কিংবা পরিভাষাগত বিতর্কে কেন তারা পা ভাড়াচ্ছে? তাতে কি মানুষের মধ্যে তাদের পপুলারিটি বাড়ছে? কোনো কারণ থাকতে পারে? আজকে জরিপ চালাইতে বলেন সরকারকে যে তাদের এই স্ট্যান্ডের পক্ষে বাংলাদেশের মানুষ আছে কিনা। ইন্ডিপেন্ডেন্ট দুই তিনটা জরিপ চালিয়ে দেখবেন আমার মনে হয় এটাকে বাংলাদেশের মানুষ একটা অযথা কৌশলগত বিতর্ক ছাড়া নিয়ম এবং নীতির ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি মনে করে না। আচ্ছা বলেন, হয়েছে একটা গণভোট, হয়েছে একটা সংসদ, কথা ছিল গণভোটের পরে সংবিধান সংস্কার পরিষদ হবে, এটি করাতে বিএনপি সরকারের কোনো লোকসানের কিছু আছে? ওয়্যার ইজ দেয়ার ফল? ওয়্যার ইজ দেয়ার ডিফেক্ট? কোথায় ডিফেক্ট? সকলেই যদি অভ্যুত্থানের পক্ষে থাকে, তাহলে সংবিধান সংস্কার পরিষদ হবে, পরিষদের সংস্কারগুলো গৃহীত হবে, 6 মাসের ভিতরে সব শেষ হয়ে যাবে। পিপল উইল বি গিভিং প্রেইজ এন্ড ক্রেডিট টু দি গভর্নমেন্ট। নিতে চায় না কেন? হীনমন্যতা বোধ কেন? আমার ধারণা হীনমন্যতা বোধের একটা কারণ আছে, সেটি হলো এই জুলাই জুড়ে যে আন্দোলন পরিচালিত হয়েছে, যাদের নেতৃত্বে পরিচালিত হয়েছে, তারা আনফর্চুনেটলি সেই নেতৃত্বে বর্তমান সরকারের লোকেরা ছিলেন না। ছিল ভিন্ন সেট অফ পিপল, ছাত্র জনতা, যাদের ফেসগুলো ভিন্ন, যারা আবার নতুন করে রাজনৈতিক দল গঠন করেছে। সেই ক্রেডিট তারা তাদেরকে দিতে চান না। তারা চান নিয়মতান্ত্রিকতার উপায়ে নিজেদের আমিত্ববোধ বজায় রেখে ততটুকু করতে যতটুকু বলতে পারেন যে আমরা করেছি, আর না হয়
অধ্যাদেশগুলো বাদ দিয়েছেন কেন? গুম খুন অধ্যাদেশ বাদ দিতে হয় কেন? মানবাধিকার অধ্যাদেশ বাদ দিতে হয় কেন? বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ বাদ দিতে হয় কেন? বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ দিতে হয় কেন? সরকার তো বলছে আরো শক্তিশালী আইন করার কথা বলছে, সেটা কি? Where is that শক্তিশালী law? We want to see that শক্তিশালী law. If they have anything শক্তিশালী, we want to see what শক্তিশালী is that. যদি দেখাইতে পারেন, of course we will support them. আমার ধারণা এই আমিত্ব বোধটাকে কবর দিতে হবে, তাহলে গভর্নমেন্ট হলো পপুলার হবে। আর সেকেন্ড হলো, কার ক্রেডিট বেশি কার ক্রেডিট কম, এই হীনমন্যতা বোধ থেকে বেরিয়ে আসতে হবে। সকলের ক্রেডিট সকলকে দিয়ে দিতে হবে। আর থার্ড হলো, এই অযথা কূটকৌশলের বিতর্ক থেকে বের হয়ে আসতে হবে। সংস্কারগুলো করে মানুষকে বুঝিয়ে দেন। আমার ধারণা গভর্নমেন্ট উইল বি হাইলি প্রেইজড, পিপল উইল প্রেইজ। জি, ধন্যবাদ আপনাকে। গাজী এম.এইচ. তামিমের কাছে আসতে চাই, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে 16 জুলাই শহীদ দিবস, এবং শহীদ আবু সাঈদ যেদিন আসলে বুক পেতে দাঁড়িয়েছিল পুলিশের গুলির সামনে, সেই মামলা দিয়েই যদি আপনাকে প্রথমে জানতে চাই, সেটি হচ্ছে আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত 4 জন আজ আপিল করেছেন। প্রসিকিউশনের কি অবস্থান এই বিষয়ে? জি, আপনারা জানেন যে আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল ইতিমধ্যে রায় প্রদান করেছেন। সেখানে 30 জন আসামি ছিল। দর্শকদের জানানোর জন্য একটি কথা বলে রাখি, সেটা হলো, একটা ভুল ধারণা আমাদের আছে, সেটা হলো যে এটি মনে হয় আবু সাঈদ হত্যা মামলার একমাত্র বিচার। আসলে কিন্তু তা না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টা ট্রাইব্যুনাল দিয়েছে, সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে 3টি চার্জ প্রপোজ করা হয়েছিল। তার মধ্যে একটি কিন্তু ছিল আবু সাঈদ হত্যা। অর্থাৎ শেখ হাসিনার বিচারের মাধ্যমে আবু সাঈদের বিচারের প্রথম অংশ কিন্তু ওখানে শেষ হয়ে গিয়েছে। ওখানে শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন আইজিপির বিচার হয়ে গিয়েছে, সুপিরিয়র কমান্ডের বিচারটা। এক্স্যাক্টলি। পরবর্তীতে রংপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ওখানকার পুলিশ কমিশনার সহ পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের জন্য 30 জন আসামি করে আরেকটি বিচার ট্রাইব্যুনাল 2-তে হয়েছে। এই দুটো বিচারেই আসলে কিন্তু আবু সাঈদের টোটাল বিচারটাই হয়েছে। এখানে তারা আপিল করেছেন, তারা এই রায় সংক্ষুব্ধ বলে আপিল করেছেন। এটা তারা করতেই পারেন, এটা 30 দিন তাদের সুযোগ আছে। কিন্তু প্রসিকিউশন এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে এবং প্রসিকিউশন আপিল করবে না মর্মে বলে দিয়েছে, এবং আপিলের মেয়াদ মনে হয় আর 2-1 দিনই আছে। কেন? সেটা হলো যে এখানে যাদেরকে আপনারা গুলি করতে সরাসরি দেখেছেন, তাদেরকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করেছে, এবং যারা কমান্ড করেছেন তাদেরকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এর মধ্যে যারা এই কমান্ডটাকে সুপিরিয়র থেকে সাবঅর্ডিনেট পর্যন্ত ক্যারি করলো, তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। যেমন কাউকে আমৃত্যু দিয়েছেন, কাউকে 10 বছর, কাউকে 5 বছর এবং কাউকে 3 বছর। যার যেমন সম্পৃক্ততা, আমাদের আইনে পরিষ্কার করে বলা আছে যে গ্র্যাভিটি অফ দি অফেন্স অনুযায়ী ট্রাইব্যুনাল দিতে পারে। একটি বিতর্ক ডিফেন্স থেকে সবসময় করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও করে, এটা সম্পূর্ণ একটা মিসকনসিভ এবং মানুষকে মিসগাইড করার জন্য করা হয়। সেটা হলো আবু সাঈদের মাথার পেছনে একটা দাগ ছিল। আরেকটি কথা বলতে চাই, সেটা হলো পুলিশের শটগানের গুলিতে কখনো কোনো মানুষ মারা যায় না। এটা অ্যাবসলিউটলি একটা রং কনসেপশন, একটা ভুল এবং মিথ্যা তথ্য। যিনি আবু সাঈদের পোস্টমর্টম করেছেন, এবং পোস্টমর্টমটা হয়েছে 5ই আগস্টের আগে। আপনারা একটা কল রেকর্ড শুনেছেন যে পোস্টমর্টম করার আগে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাহেব ফোনে কথা বলছেন আইজিপির সঙ্গে। সেখানে বলছেন যে আমাদেরই তো লোক, আমাদেরই তো হাসপাতাল, পোস্টমর্টম হতে এখনো দেরি হচ্ছে কেন? উনি ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়ে বলেছেন যে আমি আবু সাঈদের হত্যা মামলার পোস্টমর্টম 5 বার করেছি। প্রথমবার যখন করা হয়েছে বলা হয়েছে গান শট ইনজুরি, বলছে এটা হবে না। তাকে আরএমপি অর্থাৎ রংপুর পুলিশ কমিশনারের রুমে ডেকে নিয়ে বলা হয়েছে তুমি এইভাবে করবা, সে বলছে আমি এভাবে করতে পারবো না। সে তখন ওইটাকে আরেকটু কাটছাট করে আরেকটা দিয়েছে, সেটাও রিফিউজ করা হয়েছে। এইভাবে চতুর্থটা দেওয়ার পরে সে তখন পুরোপুরি বলছে যে আমি এটা করবো না। পঞ্চমটায় গিয়ে তখন সে এই মাথার আঘাতের কথা হালকাভাবে উল্লেখ করেছে, কিন্তু সে পরিষ্কার বলেছে যে এই মাথার আঘাতে তার মৃত্যু হয়নি। যদিও আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে দেখিয়েছি যে এই যে মাথায় আঘাতটা, এটাও পুলিশ করেছিল। কারণ এই যে আবু সাঈদ ওখানকার সমন্বয়ক ছিল, আপনারা দেখেছেন যে সে কিন্তু 14ই আগস্ট 15ই আগস্ট সাংবাদিকদের সাথে কথা বলেছে, সে নেতৃত্ব দিয়েছে। ওই সময় পুলিশের ধাওয়ায় তাকে একবার পুলিশ লাঠি দিয়ে মাথার পেছনে আঘাত করে, সেটা হলো তাকে গুলি করার ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। এটাও কিন্তু আমাদের সাক্ষীতে প্রমাণিত হয়েছে। ওই আহত অবস্থায় সে আবার রাস্তার সামনে দাঁড়িয়ে যায়। তারপরে তাকে এত শর্ট রেঞ্জে গুলি করা হয়েছে এবং এত বেশি গুলি করা হয়েছে, তার ওই রক্তক্ষরণে সে সেখানে মারা গিয়েছে। এবং সেই পোস্টমর্টম রিপোর্টের অরিজিনাল কপি ট্রাইব্যুনাল তলব করেছিল। রংপুর থেকে টোটাল ভলিউমটা এনে ট্রাইব্যুনালের সামনে আনা হয়েছে। সেটাকে ডিফেন্স কাউন্সিল দেখেছেন, সেটার উপরে ক্রস এক্সামিন করেছে, মানে জেরা করেছেন। তারপরে ট্রাইব্যুনাল এটাকে ফাইন্ডিং দিয়েছেন যে হ্যাঁ, আবু সাঈদ পুলিশের শর্ট রেঞ্জের গুলিতে মারা গিয়েছে। এবং আপনাদের গণমাধ্যমের
মাধ্যমেই কিন্তু সারা জাতি লাইভ টেলিকাস্ট হয়েছিল সেটা। না, এবং সেটা সেই লাইভ করা সাংবাদিকরা- যায়নি আসলে, তখন ইন্টারনেট বন্ধ ছিল, আমরা লাইভ করতে পারিনি, আমরা সেটা রেকর্ডেড চালিয়েছিলাম। হ্যাঁ, আপনারা রেকর্ডেড চালিয়েছেন, কিন্তু কোনো গণমাধ্যম এটাকে করেছিল আর কি, এরকম। না, লাইভ করে নাই, এটা একটা গণমাধ্যম যেখান থেকে হচ্ছে সাক্ষীও আছেন, হ্যাঁ, যে উনি রিপোর্টার, ট্রাইব্যুনালকে সাক্ষীও সাক্ষ্য আছেন, দিয়েছেন হ্যাঁ। যে এটা তাদের সামনে হয়েছে ঘটনাটা, হ্যাঁ। এবং তারা সেই সময় উপস্থিত ছিলেন, এবং সেটাই কিন্তু উঠে এসেছে, এবং হ্যাঁ, এবং সেটাও prosecution-এর কিছুক্ষণ পক্ষ পরেই থেকে আমরা কিন্তু আমরা ইয়ে করতে পেরেছি। টেলিভিশন থেকে এই ভিডিও আমরা নেইনি, আমরা সরাসরি গণমাধ্যমের অফিস থেকে গিয়ে ওদের মাস্টার কপি এনে ট্রাইব্যুনালে দেখিয়েছি যে জি। কিভাবে সরাসরি গুলি করছে। এভাবেই ট্রাইব্যুনালের বিচার হয়েছে, এবং ট্রাইব্যুনাল যাকে যেমন খুশি সাজা দিয়েছেন, প্রসিকিউশনের বিরুদ্ধে কোনো আপিল করেনি। আমরা মনে করছি যে প্রসিকিউশন তো এই আপিল তো চ্যালেঞ্জ করবে, প্রসিকিউশন সেখানে যখন এই আপিলটা হিয়ারিং এ আসবে তখন অবশ্যই প্রসিকিউশন এটাকে অ্যাপিয়ার করবে জি। এবং হিয়ারিং করবে, এবং আমরা আশা করছি যে অবশ্যই ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায় অ্যাপিলেট ডিভিশন আপিল। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে চিফ প্রসিকিউটর তিনি বলেছেন যে জুলাই শহীদের সংখ্যা 1400 ছাড়াতে পারে। আজ স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে সংখ্যাটা 2000 ছাড়িয়ে যেতে পারে। এদিকে সরকারি গ্যাজেটে এখন পর্যন্ত যেটা 834, আমি যদি ভুল না করে থাকি, 800, মানে 34 পরে আরো সাবসিকুয়েন্ট কিছু গেজেট হয়েছে। আচ্ছা আচ্ছা, চূড়ান্তভাবে শহীদদের পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়াটা কি কি উপায়ে চলছে? জি, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তকালে দেখতে পেয়েছি যে বিশেষ করে 18 এবং 19 তারিখে এত বেশি ম্যাসাকার হয়েছে। আমাদের কাছে কিছু ছবি আসছে যে মানে লাশের পর লাশ হাসপাতালে জমা হয়ে আছে। ঢাকা মেডিকেলের মর্গে, হ্যাঁ, নতুন ঢাকা মর্গে মেডিকেল, এবং বেশি গিয়েছে হলো আপনার মিটফোর্ডে। মিটফোর্ডের একজন স্টাফ আমাদেরকে তথ্য দিয়েছেন, আমরা তার জবানবন্দি নিয়েছি। সে বলছেন যে একটা পর্যায়ে গিয়ে তাদের একজন অফিসার বলল যে এই লাশ এইভাবে রাখা যাবে না, এগুলাকে তোমরা বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসো। এবং তাদের অর্ডার অনুযায়ী তারা বেশ কিছু লোকজন মিলে অসংখ্য লাশ তারা বুড়িগঙ্গায় দিন ফেলে দিয়েছে। নাম্বার 2 হলো আমরা যে অনেকগুলো গণকবর দেখতে পাচ্ছি, 114টা গণকবর আছে আপনার এই রায়ের বাজার, সেটা আমরা কিছুদিন আগে দেখতে গিয়েছিলাম, আজকেও গিয়েছিলাম। তারপরে জুরাইনে আছে, মুন্সিগঞ্জে আছে। এই যে অসংখ্য গণকবর, এই গেজেটেড হয়েছেন শুধু তারা যাদের মেডিকেল সার্টিফিকেট দেওয়া গিয়েছে যে হ্যাঁ তারা গান শট ইনজুরিতে নিহত হয়েছেন, অথবা তাদের মেডিকেল সার্টিফিকেট অথবা তাদের পোস্টমর্টম এরকম কোনো না কোনো হাসপাতালের বা ডাক্তারের সার্টিফিকেট দেওয়া গিয়েছে, তাদেরকেই কেবল গেজেটভুক্ত করা হয়েছে। এরপরে এই গেজেট হওয়ার পরে ট্রাইব্যুনালে একটা রায় প্রদান করেছেন। আশুলিয়ার যে 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেই 6 জনের মধ্যে 2টি আনআইডেন্টিফাইড লাশ ছিল। ওই 2টি লাশের রাখা হয়েছিল, স্যাম্পল রাখা হয়, ডিএনএ রাখা হয়েছিল। পরবর্তীতে যখন 2 জন আসছেন, আমরা টেস্ট করে দেখছি একজনেরটা মিলে গেছে। পরবর্তীতে আমরা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছি, ট্রাইব্যুনাল অর্ডার দিয়ে একজনের লাশকে তার ফ্যামিলিকে নেওয়ার পারমিশন দিয়েছেন, এবং গভর্নমেন্টকে একটা অর্ডার করেছেন যে তার নামও যেন গেজেটেডভুক্ত করা হয়, সেটা করা হয়েছে। এইভাবে কিন্তু ক্রমান্বয়ে আসছে। তার মানে এই 834 জনের যে স্যাম্পলটা নেওয়া হয়েছিল, সিআইডি যে স্যাম্পল নিয়েছিল রায়ের বাজার থেকে, সেখানের মধ্যে 9 জন পরিবার তাদের নিখোঁজ ক্লেম করেছে এবং তারা স্যাম্পল দিয়েছে। সেক্ষেত্রে বাকিদেরটা কিভাবে এখন আমাদের কাছে যতক্ষণ না পর্যন্ত কেউ এসে দাবি করছেন যে হ্যাঁ আমার সন্তানকে খুঁজে পাইনি, আমরা তো সেদিনও ওপেনলি বলে দিয়েছি যে আপনাদের যাদের আত্মীয় স্বজনকে এখনো খুঁজে পাননি তারা এসে আমাদেরকে বলবেন, তখন তাদের ডিএনএ নিয়ে সেটাকে টেস্ট করে দেখা হবে, যদি তখন মিলে যায় তখন। কেউ যদি আসলে স্যাম্পল দিতে না এসে থাকে, এক্ষেত্রে কি কোনো ভীতি কাজ করতে পারে বলে মনে করেন কিনা? এটা তো অবশ্যই হতেই পারে, কারণ ওই সময়ে আমরা তদন্তে দেখেছি যে হাসপাতাল থেকে তারা সার্টিফিকেট নিয়েছেন এই শর্তে যে সার্টিফিকেটে লিখে দেওয়া হবে যে রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু অথবা অন্য কোনো কারণে মৃত্যু, এইরকম লিখে দিলেই কেবল তারা লাশ বুঝে পেয়েছেন। এরকম শর্তে অসংখ্য মানুষ তাদের লাশ নিয়ে অলরেডি কবরস্থ করে দিয়েছেন, তারা এখনো দাবিও করেন। এজন্যই চিফ প্রসিকিউটর বলেছেন যে এটা 1400 না, এটা 1400 ছাড়াতে পারে। 865 এটা হলো এখন পর্যন্ত তাদের শনাক্ত করা গিয়েছে, তাদের পরিচয় পাওয়া গিয়েছে, তাদের সার্টিফিকেট পাওয়া গিয়েছে, এরকম হলো 834, পরবর্তীতে এটা 865 বা 67 হয়েছে। আর বাকি যাদেরকে আইডেন্টিফাই করা যায় নাই, যাদের কোনো খোঁজই পাওয়া যায় নাই, এরকম হলে জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী 1400। আমাদের বক্তব্য হলো এটা আরো অনেক বেশি হবে। জি, আমি আবার আসছি কামাল আকবরের কাছে। জি জি, আপনি বলেন। আমি এটার সাথে একটু কানেক্ট করে বলছি। প্রথমে আমাদের কাছে গত কালকেও একজন সাংবাদিক ভাইয়ের মাধ্যমে একটা মা, তার আর্জি হচ্ছে যে আমার ছেলেটাকে বুড়িগঙ্গায় নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, এটা আমি কিভাবে পাবো। তিনি এসছেন, উনি রায়ের বাজার বা অন্য কোথাও, তো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আজকে রায়ের বাজার, গতকালকে আমরা রায়ের বাজার গিয়েছিলাম, মানে চিফ প্রসিকিউটর উনি গিয়েছিলেন। তো ওখানে ওনার যে মেয়ের জামাই আর কি, তার একটা দাবি হচ্ছে মা আসতে পারি অসুস্থতার জন্য, যে আমাকে একটা হাড় দেন। ওর মা একটা হাড় চেয়েছে যাতে বলতে পারে যে এটা আমার ওই সন্তানের হাড়, বিকজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সে। আমি আরেকটা জিনিস বলবো যে আমি সরেজমিনে গ্রাউন্ডে দেখেছি, কারণ আমি তখন একটা কলেজের প্রিন্সিপাল ছিলাম। সো আমার কলেজের একটা ছাত্র নিহত হয়, ভেরি টল গাই, অনেক কিছু বের হয়ে আসে। সে যখন নিহত হয় তখন ওই হাসপাতালে টোকেন, যেটা এন্ট্রি টোকেন, সেই এন্ট্রি টোকেনটা পর্যন্ত দিতে চায়নি।
তার বোন হাসপাতালে যাবে ভাইয়ের কাছে, ভীতিতে যেতে পারেনি, বিকজ ওখানে যে পোস্টমর্টেম সেগুলো ছিল কন্ট্রোল। কোনো মেডিকেল রিপোর্ট ওই সরকারের যেভাবে উনি ডিরেকশন দিয়েছেন সেভাবে দিতে হবে, অন্যভাবে দেওয়া যাবে না। তো এই মানুষগুলোকে এখন সেই পুরনো রিপোর্ট খুঁজে বের করে এনে তারপরে যে আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটা বলে আর কি, সেখানে কাগজগুলো দিতে হয়, ডকুমেন্টগুলো, তারপরে তার ইনভলভমেন্ট, ওগুলো দিয়েই তারপরে শহীদ হিসাবে নির্ধারণ করে দেন গেজেট পাবলিশ হয়। ওভাবেই 865 হয়েছে। এখন কোনো একটা আমরা ম্যাস ইনফরমেশন দেওয়ার দরকার, মানে কান্ট্রিতে। আমরা তো এর আগে দেখেছি নববর্ষের সময় আমরা শুভেচ্ছা বার্তা পেয়েছি প্রত্যেকের SMS-এ। তো ওয়াই নট এই ম্যাস ইনফরমেশনটা দেওয়া, যে আপনি যদি ওই সময় আপনার কোনো প্রিয়জনকে বা কাউকে হারিয়ে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করেন। নিজে থেকে উনি আসবে, তারপর আমি কেন যাব? আমরা কেন এই ইনফরমেশনটা বাংলাদেশকে দিতে পারছি না? যে 114টা এখানে আছে, এটা এখানে আছে, ডিএনও আমরা কালেক্ট করেছি, বিকজ ওগুলো পোস্টমর্টেম হয়েছে সিআইটির মাধ্যমে, যেটা কথা বলছিলেন রায়বাজার 114টা। সেখানে আর্জেন্টিনা থেকে একজন বিশেষজ্ঞ যারা এই ম্যাস গ্রেভিয়ার নিয়ে কাজ করেন উনি এসেছিলেন, এবং তখন আমরাই জোর করেছিলাম যে না, সবার আবার পোস্টমর্টেম হতে হবে, নট দ্যাট 9, ওই 9 জন। কারণ সেই সময় পোস্টমর্টেমে গুলির কথা বলা ওই সুযোগ কোনো ডাক্তারের ছিল না। সো হয় গাড়ি অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো অজ্ঞাত কারণ, এগুলোই ছিল তখন তাদের ইয়েতে। সেগুলো আবার রিপোস্টমর্টেম করা হয়েছে বেসড অন দি ইম্প্যাক্ট অফ দি বুলেট, আপনার ওই হাড়ের মধ্যে এগুলো দিয়ে। তো সেই জন্য বলবো একটা ম্যাস কমিউনিকেশন, ম্যাস ইনফরমেশন ডিসামিনেশন থ্রু আউট দি কান্ট্রি শুড বি গিভেন। অনেক মানুষ হয়তো জানেই না। জি, আপনার এই কথা থেকেই যদি আমি অ্যাডভোকেট শিশির মনিরের কাছে যাই, রাষ্ট্র আসলে কতটা কার্যকর উদ্যোগ নিতে পেরেছে যে এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে কেউ কি আদৌ ভয়ে এখনো পর্যন্ত আসতে চাচ্ছে না কিনা, এবং হচ্ছে যে একটি হাসপাতালের কথা চিফ প্রসিকিউটর গতকালকে বলেছেন, কিন্তু আমরা এরকম অনেকগুলো হাসপাতাল, বিশেষ করে প্রাইভেট হাসপাতালগুলোর দিকে তো সেইভাবে নজরই দেওয়া হয়নি। সো আমরা যতবার কাজ করতে গিয়েছি ততবার আমরাও দেখেছি প্রাইভেট হাসপাতালগুলো, লোকাল লিডাররা সেগুলোকে তখন কমিউনিকেট করেছেন এবং সেই জায়গাতে তারা অবস্থান করেছেন। যেমন আমার রিপোর্টই আসছে বেশ কয়েকবার, সেটি হচ্ছে যে মানে রেজিস্টার খাতা ছিঁড়ে ফেলা, সিসি ক্যামেরা ফুটেজগুলো সরিয়ে ফেলা। সো এগুলো উদ্ধারে এবং হচ্ছে যে এইগুলোকে কমিউনিকেট করা, রিকগনাইজ করতে রাষ্ট্রের কার্যকর ভূমিকা কতটুকু দেখছেন? রাষ্ট্র এই ব্যাপারে আমার কাছে উদাসীন মনে হয়। আপনি দেখেন 6.5 মাস, 5.5 মাস থেকে বেতন হয় না ফাউন্ডেশনে। আমরা তো ঠিকই কার্ড দিচ্ছি না, বিভিন্ন কার্ড দিচ্ছি, খাল খনন করছি, করাপশনের অনেক খবর পাওয়া যাচ্ছে, চাঁদাবাজিরও বহু খবর পাওয়া যাচ্ছে। কত টাকা লাগে ফাউন্ডেশনটা প্রপারলি চালাতে? ফাউন্ডেশনের যে প্রফেশনাল ওয়ার্কটা তারা করেন সব কিছু জাস্টিফাই করে মাল্টি পারপাস অ্যাপ্রোচ একটা পরিবারকে কেন্দ্র করে যে করেন, বাংলাদেশে আমার বিবেচনায় এরকম কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ সরকারও নেয়। শুধু ওই ব্যক্তি বিশেষের জন্যই না, ওই পরিবারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ কিভাবে তাদেরকে ডিপেন্ডেন্সি থেকে ইন্ডিপেন্ডেন্ট করা যায়, কিভাবে একটা ইনকাম ওরিয়েন্টেড জেনারেটেড ব্যবস্থা করে দেওয়া যায়, ছোট্ট একটা দোকানে বসে সে করে তার জীবনটা চালাতে পারে। এই যে মাল্টিপারপাস অ্যাপ্রোচ, এই মাল্টিপারপাস অ্যাপ্রোচটা করতে বাংলাদেশের সরকার কি করছে? যদি করতে না পারে, যারা করছে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া তো সরকারের দায়িত্ব, করাই তো ছিল সরকারের দায়িত্ব। কিন্তু সরকার যেহেতু করতে পারছে না, যে বা যারা করছে তাদেরকে প্রপার অ্যাসিস্ট্যান্স দেওয়া, ইট ইজ দি প্রাইম রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। সেকেন্ড হলো, আমি খুব অবাক হই জুলাইয়ের এই ম্যাসাকারটাকে আর্কাইভ আকারে উপস্থাপন করে জাতিগত একটা বিষয় হিসেবে পৃথিবীর সামনে উপস্থাপন করা, এটি কোনো ব্যক্তি বিশেষের কাজ না, পারবে না কোনো ব্যক্তি বিশেষ। কোথাকার কোন ইউনাইটেড নেশনস এসে তদন্ত করে অল্প কিছুদিনের ভিতরে 1400 মানুষের তালিকা করে দিয়ে চলে যাচ্ছে, আর আমরা আমাদের দেশের ভিতরে বসে থেকে সবগুলো এজেন্সি ব্যবহার করে এই প্রসেসটাকে এখনো কমপ্লিটই করতে পারিনি। এই পরিমাণ এফোর্ট দেওয়া হচ্ছে না। তো আমি অবাক হই, এফোর্টটা যখন আপনি দিবেন না, এফোর্ট এর সঙ্গে তো বহু লোক জড়িত ছিল, সাংবাদিকরা জড়িত ছিল, এর সঙ্গে ডক্টররা জড়িত ছিল, এর সঙ্গে পুলিশের কর্মকর্তা কর্মচারীরা জড়িত ছিল, এর সঙ্গে ভিকটিম পরিবারগুলো জড়িত ছিল, এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সহকর্মী হারিয়েছেন, যারা ছোট ভাই হারিয়েছেন, যারা বিভিন্ন এলাকায় ছোট ছোট মানুষকে হারিয়েছেন, তারা জড়িত ছিল। তাদেরকে ইনকর্পোরেট করে একটা ন্যাশন ওয়াইড ড্রাইভ দিতে, হোয়ার ইজ দি প্রবলেম? এবং ড্রাইভ না দেওয়াটা কিসের লক্ষণ বহন করে? ড্রাইভ না দেওয়াটা এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্স বহন করে। আমি মনে করি গভর্নমেন্টের টপ মোস্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল এই জুলাই মাসে এইরকম একটা প্রোগ্রাম লঞ্চ করা, যেখানে সার্চ করা হয়, আইডেন্টিফাই করা হয়, সো ফার প্র্যাকটিকেবল, কত বেশি আইডেন্টিফাই করা সম্ভব, কত বেশি মানুষকে এই রিকগনিশনটা দেওয়া সম্ভব, জেনুইনলি সম্ভব, কত মানুষকে এই স্কিমের আওতায় আনা সম্ভব, সত্যিকার অর্থে ভিকটিম যারা। তা যদি হতো তাহলে দ্যাট কুড হ্যাভ বিন এ পয়েন্ট অফ প্রাইড অফ এ নেশন। দেখুন, বিভিন্ন জাতির জীবনে বিভিন্ন পয়েন্ট অফ প্রাইড থাকে। পয়েন্ট অফ প্রাইড ইতিহাস তৈরি করে, এই ইতিহাসটা সামনের দিকে যেতে আমাদেরকে অনেক বেশি ড্রাইভ দিতে সহযোগিতা করে। জুলাই এমন একটা ইতিহাসের পার্ট।
এখানে নারী, পুরুষ, শিশু, ধর্ম, বর্ণ, শ্রেণী, লিঙ্গ বিভেদে মানুষ মারা গিয়েছে। সো দিস ইজ এ মাস পার্টিসিপেশন। এই মাস পার্টিসিপেশন আমাদের পয়েন্ট অফ প্রাইড। আমি মনে করি এই স্মৃতি ফাউন্ডেশন should be one of the important organs যেখানে গভর্নমেন্ট শুড এক্সটেন্ড দেয়ার হ্যান্ড, আমাদের মতো কিংবা যাদের এই সামর্থ্য আছে, সামর্থ্যবান লোকদের এক্সটেন্ড করা উচিত তাদের হ্যান্ডকে এই স্মৃতি ফাউন্ডেশনকে এক্সটেন্ড করার জন্য। আর জাদুঘরটা 5ই আগস্ট কিংবা তার আগেই খুলে দেওয়া দরকার বলে মনে হয়। আমার বাসা তার পাশে, আচ্ছা। আমি মাঝে মাঝে সকালবেলা হাঁটতে যাই শুক্রবার এবং শনিবার সকালে। আর ওই বাইর থেকে মন এবং মস্তিষ্কে যে পরিমাণ অনুরণন হয়, এই অনুরণনটা এই জাতিকে বারবার দেখতে দেওয়া দরকার। জি কামাল আব্বর, একটু সংক্ষেপে যদি বলেন। একটা স্পেসিফিক কেসকে আমি সামনে নিয়ে আসতে চাচ্ছি যেখানে আমাদের গ্যাপ রয়েছে প্রশিক্ষণ বা দক্ষতা যোগ্যতার। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কথাই বলছি। শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়, জানেন আপনারা সবাই, তার মা আমাদের এখানে সাধারণ সম্পাদক হিসেবে আছেন। তো উনি একদিন প্রসিকিউশনে গিয়ে তার ছেলের কেসটার অগ্রগতিটা জানতে গিয়েছিলাম অন্য কাজে, হঠাৎ করে উনি বলেছেন। তো যিনি ইনভেস্টিগেশন অফিসার উনি আমাদের সম্মানিত চিফ প্রসিকিউটর মহোদয়কে উনি বলছিলেন, আমরা শুনতে পাচ্ছিলাম যে এটা হেলিকপ্টার থেকে আসে, দ্যাটস হিজ ফাইন্ডিং। নাও পরে উনি নিজেই বললেন চিফ প্রসিকিউটর যে তার যে বাম পাশ দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বের হয়েছে, এই যে হরাইজন্টাল যে একটা ইম্প্যাক্ট, এটা হেলিকপ্টার থেকে এসে হতে পারে না। অ্যান্ড দেন ইনস্ট্যান্টলি দ্যাট আইও হি সেড, তাহলে স্যার ওইদিকে যে এপি ব্যাটালিয়ন ছিল ওটা থেকে আসে। আফটার 4 months, 5 months, 6 months or 1 year অফ ইনভেস্টিগেশন আপনার তো একটা ফাইন্ডিংস থাকবে। একটা কথায় চিফ প্রসিকিউটর এক কথায় এটা তো ঠাস করে ঘুরে যেতে পারে না। সো ওই স্পটে আমি গিয়েছিলাম অ্যান্ড উই ফাউন্ড এটা খুব সহজেই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা তদন্তের আপনার এগুলো বের করে ফেলা সম্ভব, কিন্তু ক্যাপাসিটি লাগবে। লাইক ফোর্সেসগুলো যখন ডিপ্লয়েড হয়েছে তখন প্রত্যেকে কিন্তু তার অস্ত্র গোলাবারুদ কয়টা নিয়ে বের হয়েছে ওটা রেজিস্টারে থাকে, ফেরত যাওয়ার পর আবার জমা দিতে হয় যে আমি দুটা ইউজ করেছি। হ্যাঁ, সো এইটা দিয়ে কিন্তু ন্যারো ডাউন করা যায়। ন্যারো ডাউন না করলে যেটা হয় যে একটা মার্ডার এই যে কিলিংয়ের পেছনে 40 জন হয়তো আসামি হয়ে ভিতরে আছেন। ন্যারো ডাউন করলে যারা রিয়েলি ওখানে ছিল না ওটা কিন্তু একটু থিন আউট হয়ে যায়। ওটা একটা ব্যাপার, ওটা সাফারিংস একটা। সো এই জায়গাটা আমরা দেখেছি যে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন রয়েছে। এবং জেলাব্যাপী তো আমরা একটা ড্রাইভ নিয়েছি, আমাদের রিসোর্স না থাকলেও ড্রাইভ নিয়েছি। সেটা হলো যে আমরা এই ব্যাপারে উৎসাহী যারা আছেন যে আইন সম্পর্কে জানতে চান তাদেরকে নিয়ে মানে ভলান্টিয়ার্স ওনারা আসবেন, আমরা হিউম্যান রাইটস বিচারের জায়গাগুলো বা বেসিক্সটা এটা আমরা তাদেরকে একটা ট্রেনিং এর মতো করে ডিস্ট্রিক্ট ওয়াইজ ছেড়ে দিব, ওনারা রোল আউট করবে এই শহীদ পরিবারগুলো, তাহলে তার শরণাপন্ন হয়ে বিচারটাকে ত্বরান্বিত করবে। জি, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সবচেয়ে কনিষ্ঠ ছিল আহাদ নামের যে ছেলেটা রায়েরবাগে 9 তলার বারান্দায় বাবা মায়ের মাঝখানে দাঁড়ানো ছিল, এই ছেলেটাকে যে গুলি করা হলো সেই গুলিটার সোর্স অথবা পয়েন্ট আপনারা কিভাবে কি পেয়েছেন, অথবা এই যে শিশুদেরকে যাদেরকে গুলি করা হয়েছে যারা মারা গেছে তাদেরকে বিচারে, তাদের এই কেসগুলো বিচারে কিভাবে ইনক্লুড হয়েছে? হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। যেটা উনি বলছিলেন সেটা হলো ইনভেস্টিগেশন এজেন্সি আমাদের ট্রাইব্যুনালের অধীনে যারা আসছেন এরা কিন্তু বাংলাদেশের পুলিশ সার্ভিসেরই মানুষ। তাদের ইন্সপেক্টর থেকে শুরু করে আপনার এডিশনাল এসপি পর্যন্ত আছে ওখানে। ওনারা সব আমাদের দেশের প্রচলিত আইন যেটা পেনাল কোড এবং সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের অধীনে অনেক ইনভেস্টিগেশন করার অভিজ্ঞতা ওনাদের আছে। কিন্তু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এই যে বিষয়টা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে ঘটেছে, এই বিষয়ে ওনাদের বা আমাদের মধ্যে যারা প্রসিকিউশন আছে এদের কারোরই অভিজ্ঞতা আগে ছিল না। আমরা যারা ট্রাইব্যুনালে এর আগে ডিফেন্স করেছি আমাদের কিছুটা অভিজ্ঞতা ছিল, যেহেতু আমরা ডিফেন্স করেছি দীর্ঘ প্রায় 12-13 বছর। কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সিতে যারা আসে তাদের একদমই ছিল না, যার কারণে প্রথম ইনভেস্টিগেশনগুলো কিন্তু আমাদের বেশ দেরি হয়েছিল। শেখ হাসিনা রায়, পরে আবু সাইদের রায়, আমাদের প্রথম প্রায় 1 বছরের মতো আমরা এইগুলাতে বেশি সময় দেওয়া হয়েছে। কিন্তু এখন তারা অনেকটা ডেভেলপ করেছেন। উনি যেটা বলছেন যে হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং কারো কম বেশি হতে পারে, কিন্তু ইনভেস্টিগেশন যেগুলো আমাদের হাতে এসছে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে যখন দেখছি যে এটা ঠিক আছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি, যখন দেখছি যে না আরও ফার্দার ইনভেস্টিগেশন দরকার আমরা তখন কিন্তু সেটা ফিরিয়ে দিচ্ছি, বলছি যে না আপনি এই বিষয়টা আরও ইনভেস্টিগেশন করে আসেন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সময় এমন কিছু ঘটনা ঘটেছে যেটা খুব ক্লিয়ারলি আপনি সব কিছুর হিসাব পাবেন না। যেমন চাংখারপুলের মামলায় আমরা দেখিয়েছি যে সে 5 তারিখে চাংখারপুলে যে কয়েকজন পুলিশকে ডিপ্লয় করা হয়েছিল এবং তাদের নামে যেগুলো আর্মস এবং অ্যামুনিশন ইস্যু করা হয়েছিল তার চেয়েও অনেক বেশি অ্যামুনিশন তারা আনঅফিসিয়ালি সেখানে নিয়ে গিয়েছিল। একজন সাক্ষী সেখানে ডিউটিতে ছিল, তার নামে একটা চাইনিজ রাইফেল ইস্যু করা হয়েছে, সে চাইনিজ রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে তার সুপিরিয়র কমান্ডার বলছে যে তুই গুলি কর, সে বলছে স্যার আমি গুলি করবো না।
কেন করবি না? স্যার গুলি করলে তো মারা যাবে, আমার আমার কাছে তো চাইনিজ রাইফেল, আমার কাছে তো শটগান না। তখন ওর কাছ থেকে চাইনিজ রাইফেলটা কেড়ে নিয়ে আরেকজন কনস্টেবল যার হাতে লাঠি এবং ঢাল তার হাতে দিল। সে তখন সাহস পেল যে আমার নামে তো কোনো রেজিস্টারে আর্মস নাই, অতএব আমি যতই গুলি করি না কেন আমার রেকর্ড থাকবে না। রেকর্ড থাকবে না। সে তখন অসংখ্য গুলি করলো এবং ওই গুলি যখন শেষ হলো তখন তার সুপিরিয়র পকেট থেকে গুলি বের করে বলে দিচ্ছে যে এগুলা নেই। এই সকল এভিডেন্স আমরা এখানে এনেছি। যখন তারা সেখান থেকে শাহবাগ থানায় ফেরত গিয়ে তারা জানতে পারলো যে অলরেডি শেখ হাসিনা পালিয়ে গেছে। তখন বললো যে একটা কাজ কর, আর যারা যারা গেছে তাদের প্রত্যেকের নামে কিছু কিছু করে বুলেট রেজিস্টারে লিখে দেয়। এরকম করে তারা ওখানে রেজিস্টারে লিখে দিয়ে তারা পোশাক চেঞ্জ করে সাধারণ পোশাক পরে ওই জনগণের সাথে শাহবাগে নেমে মিছিল করতে করতে যে যেখানে খুশি চলে গেল। Yes. এগুলো আমরা পরবর্তীতে ইনভেস্টিগেশন পেয়েছি। এজন্য এগুলো খুব অ্যাকুরেটলি পাওয়াটা কঠিন, যার কারণে আমরা এগুলোকে বলি যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে আমরা সুপিরিয়র যাদের নির্দেশে এই পুলিশটা গুলি করলো, এই পুলিশ যাকে গুলি করছে ও তো চেনে না সে কে, এবং তার উপরে তার কোনো ব্যক্তিগত শত্রুও না। সে কেন গুলি করছে? তার সুপিরিয়র, প্রথম যে সুপিরিয়র যিনি তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী, তিনি বললেন যে আন্দোলনকারীদের এগেইনস্টে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে হবে এবং যেখানে পাবে সোজা গুলি করবে। দেখেন, টপ বলে দিচ্ছে। তারপরে এই কথাটা আসছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসায় কোর কমিটির মিটিং করছেন সবাইকে নিয়ে, আমলাদেরকে নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদেরকে নিয়ে। সেখানে শেখ হাসিনার ওই নির্দেশনাকে পালন করার জন্য ওখানে প্ল্যান হচ্ছে। প্ল্যান হওয়ার পরে উনি এটা কাকে বললো? উনি আইজিপিকে বলে দিলেন। আইজিপি তার হেডকোয়ার্টারের রুম থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন রিসিভ করে শুনলেন কি যে প্রাইম মিনিস্টার বলে দিয়েছেন লেথাল ওয়েপন ব্যবহার করুন। আইজিপির সামনে বসা ছিল প্রলয় কুমার জোয়ারদার, এডিশনাল ডিআইজি। উনি সেখান থেকে গিয়ে প্রত্যেকটা ডিএমপি কমিশনারের কাছে বলে দিলেন এবং প্রত্যেকটা ডিআইজিকে বলে দিলেন। ডিএমপি কমিশনার এবং প্রত্যেকটা পুলিশ কমিশনের যেগুলো মহানগরী আছে তারা তাদের সাবঅর্ডিনেটকে পৌঁছে দিলেন। এটা গেল হলো প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি থেকে পুলিশ কমিশনার্স এবং ডিআইজি, সেখান থেকে একদম পুলিশের কনস্টেবল পর্যন্ত পৌঁছে গেল শেখ হাসিনার অর্ডার। এটা গেল হলো চেইন অফ কমান্ড। এর বাইরে আছে পলিটিক্যাল পার্টি। ওবায়দুল কাদের শেখ হাসিনার বক্তব্য শোনার পরে বলল কি এই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ যথেষ্ট, এবং বলল যে প্রত্যেকটা ইউনিটে তোমরা প্রতিরোধ করে থাকো। তার কথা সমর্থন করে বলল কে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলল যে এদেরকে একটাও রাখা যাবে না। আনিসুল হক সাহেব এবং সালমান এফ রহমান সাহেব ফোনে কথোপকথন করছে যে আমাদের এখন কারফিউ দিতে হবে, কারফিউ দিয়ে ওদেরকে শেষ করে দিতে হবে। এইটা প্রত্যেকটি এমপিদেরকে বলে দেওয়া হলো, প্রত্যেকটি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীদেরকে বলে দেওয়া হলো। তার মানে শেখ হাসিনা দুইটা ক্যাপাসিটিতে তার দুইটা ফোর্সকেই কিন্তু বলে দিলেন। এইভাবে চেন অফ কমান্ডটা প্রত্যেকটা লোকালি ছড়িয়ে গেল, যার কারণে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির বিচারটা মূলত ওই সুপিরিয়র কমান্ডারদের জন্যই, যাদের কারণে এই ফিল্ডে গিয়ে সাবঅর্ডিনেটরা এই অফেন্সগুলো করে। জি, ধন্যবাদ। আমি শিশির মনিরের কাছে ফিরতে চাই, যেখান থেকে আসলে শেষ হলো শেখ হাসিনার কথাই যেহেতু আসলো। তিনি দেশে ফিরতে চান এবং আত্মসমর্পণ করতে চান, এমন একটা খবর যেই মাধ্যমে যেভাবেই এসছে না কেন এর কোনো লিগ্যাল ভ্যালু আছে কিনা সেটা একটা জানতে চাওয়া। আরেকটা হচ্ছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন যে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ভারত থেকে তাকে ফেরত আনা হবে, এবং তিনি এটাও বললেন যে কিন্তু সেটা কিভাবে হবে তা ভারত সরকারই দেখবে। আপনার কাছে জানতে চাওয়া, শেখ হাসিনাকে আইনানুগভাবে ফেরানোর বিষয়ে ভারত সরকার ইতিবাচক কিছু ভাববে বলে আশা করেন কিনা? তারা একটা চিঠিরও কিন্তু কোনো জবাব দেয়নি। দেখেন, তার আগে প্রশ্নটা হলো এই যে অভ্যুত্থানটা হয়েছে কাদের বিরুদ্ধে, কাদের হেজিমনিকে বাংলাদেশের মানুষ মেনে না নিয়ে রিভল্ট করেছে? আনসার একটা পাবেন খুঁজে, যে শুধুমাত্র তৎকালীন সরকারের বিরুদ্ধে মানুষ রিভল্ট করে নাই, রিভল্ট করেছে পার্শ্ববর্তী দেশের বাংলাদেশের উপরে অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে। যে কারণে দেখতে পাবেন এই শেখ হাসিনার পরাজয়টা শুধু শেখ হাসিনার পরাজয় না। আপনি দেখবেন 5ই আগস্টের পরে একটা দীর্ঘ সময় ভারতের স্টেট মেকানিজম থেকে কোনো ধরনের কোনো রেসপন্স খুঁজে পাবেন না, হতভম্ব দীর্ঘদিন। আমি বলেছি আরেক জায়গায়, এটা হলো অল্প সুখে মানুষ কাতর হয় আর অধিক সুখে মানুষ পাথর হয়। তো ভারতের রেসপন্সটা ছিল এরকম। শেল্টার দিয়েছে তারা, সেখানে গিয়ে যে হেলিকপ্টার ল্যান্ড করেছে, গভর্নমেন্টের মেকানিজম ছাড়া ল্যান্ড করতে পারবে এটা হেলিকপ্টার? হেলিকপ্টার তো সেখানে ল্যান্ড করেনি, সেখানে C-130 গিয়েছিল। যাক, সেখানে যাক, ধরেন সেখানে গিয়েছে, ওই ল্যান্ডে কেন? দুনিয়াতে আর ল্যান্ড নাই? ওই ল্যান্ডে তো তিনি এখানে আছেন, একটা প্রোটেকশনে আছেন। এখন পরবর্তী প্রশ্ন হলো তিনি আসতে চান, আমি তো আই ওয়েলকাম হার। কেউ যদি এসে আদালতের প্রসেসের মধ্যে থাকতে চান, তাকে তো আপনি বাধা দিতে পারবেন না। এনিবডি ক্যান কাম। অন্য কনভিক্টেড যারা হয়েছে তারাও আসতে পারে, এবং এটা ডিসেম্বর, নভেম্বর, এই অক্টোবর হিসাব করার কি দরকার? ইফ শি ওয়ান্টস শি ক্যান কাম টুমরো।
তাহলে দুটো কনসিকোয়েন্স, একটা হলো আদালতে গিয়ে সারেন্ডার করা, এটা একটা কনসিকোয়েন্স, আর একটা কনসিকোয়েন্স হলো বাংলাদেশের সীমানার মধ্যে ঢোকা সাপেক্ষে কনভিকশন ওয়ারেন্টের অংশ হিসেবে ওনাকে অ্যারেস্ট করা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। এখন কেউ কেউ বলে উনি এসে সারেন্ডার করবেন, সারেন্ডার করতে গেলে তো আদালত পর্যন্ত আসতে হবে, তো yes. তার আগে যদি অ্যারেস্ট করেন, কনভিকশন ওয়ারেন্ট তো আছে, কনভিকশন ওয়ারেন্ট তো ইস্যু করা আছে, তাহলে লিগেলি এনি টাইম উইদিন দি বাউন্ডারি অফ বাংলাদেশ শি ক্যান বি অ্যারেস্টেড। আর থার্ড হলো, আমি ফার্মলি বিশ্বাস করি প্রত্যর্পণ চুক্তির অধীনে ভারতীয় সরকার কোনো দিনেই তৎকালীন প্রধানমন্ত্রীকে ফেরত দিতে রাজি হবে না। ইট মে গো আপ টু এ লিগেল ফাইট। প্রত্যর্পণ চুক্তিতে বাস্তবায়ন করতে গেলে কি করতে হয়? বাংলাদেশের হোম মিনিস্ট্রি থেকে উদ্ভূত হয়ে একটা প্রপোজাল ফরেন মিনিস্ট্রিতে যাবে, এই ফরেন মিনিস্ট্রিটা ওই দেশের ফরেন মিনিস্ট্রিকে পাঠাবে, ওই দেশের ফরেন মিনিস্ট্রি হোম মিনিস্ট্রিকে পাঠাবে, ওই হোম মিনিস্ট্রির অধীনে একটা ওয়ারেন্ট জারি হবে, ওই ওয়ারেন্টে সংশ্লিষ্ট ব্যক্তি অ্যারেস্ট হবেন, অ্যারেস্ট হয়ে ওই দেশের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে, তারপরে জেলে পাঠানো হবে। এরপরে প্রশ্ন দাঁড়াবে কিভাবে তিনি এক্সট্রা ডাইট হবেন। এটি এর একটি 9 জন সদস্য আছে, মৃত্যুদণ্ড হয়েছে ভারতে গিয়ে, 6 জন আছে যাবজ্জীবন হয়েছে ভারতে গিয়ে। এই মামলা আমি হাইকোর্টে করছি এখন, তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে প্রত্যর্পণ চুক্তির অধীনে। কিন্তু ওখানে যদি অ্যারেস্ট না করা হয়, অ্যারেস্ট করে তাকে জেলে না নেওয়া হয়, তাহলে প্রত্যর্পণ করার প্রশ্ন আসে না। বাংলাদেশ থেকে অনুপ চাটিয়াকে আমরা প্রত্যর্পণ করেছি না? কাস্টডিতে ছিল, জেলে ছিল, তখনই আমরা প্রত্যর্পণ করেছি। আমার ধারণা ভারতীয় সরকার এটি কখনোই করতে চাইবে না। আমার একটি সাজেশন আছে টু দি গভর্নমেন্ট, এটা খুব ডেলিকেট ম্যাটার, খুব সেন্সিটিভ ম্যাটার, এই ধরনের প্রত্যর্পণ সরকার প্রধানদের। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উচিত খুব সফিস্টিকেটেড লিগেল ফার্মকে এনগেজ করা, ব্যক্তিগতভাবে কিংবা মন্ত্রণালয় থেকে হঠাৎ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নানান মন্তব্য করলে প্রত্যর্পণ সারা দুনিয়াতে জীবনেও কোনোদিন সম্ভব হবে না। এটার জন্য দরকার সফিস্টিকেটেড লিগেল ফার্ম টু এনগেজ, যারা প্রফেশনালি কাজটা করতে পারে। জি, লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরের কাছে আসতে চাই। সেটি হচ্ছে একটা অধিদপ্তরও হয়েছে। ইয়েস, এখন আপনাদের যে 4টি কাজের কথা বললেন, অধিদপ্তর হয়েছে, অধিদপ্তরের কাজ এবং আপনাদের কাজ এর মধ্যে কোনো কনফ্লিক্ট আছে কিনা, অথবা কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমি এটাকে কনফ্লিক্ট না বলে বলবো যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটা যে ওয়ান স্টপ মডেলে এটা তৈরি হয়েছে এবং এখনও কাজ করছে, আমাদের অধিদপ্তরটা সেই ওয়ান স্টপ মডেলের কম্পিটেন্সি অর্জন করতে পারিনি, সুযোগও পাননি। ওনাদেরটা হলো সচিবালয়ে যেভাবে অফিস হয় সেরকম একটা বিষয়, আর এখানে হচ্ছে আমার টোটাল ক্রাইসিসগুলোকে একসাথে হ্যান্ডেল করার জন্য একটা মেকানিজম এখানে 2 বছর ধরে তৈরি হয়েছে। এটা একটা কম্পিটেন্সি, এখানে সরকারের বিনিয়োগও আছে। সো এটা আমি দুটার সাথে কনফ্লিক্টিং বলছি না। ওনারা অনুদান দিচ্ছেন যেটা হলো যে মাসিক ভাতা। আমরা যেটা করছি সেটা হলো ওই সময় যেটা শুরু হয়েছিল সেটা শেষ করতে হবে আগে। ভাতা যে 1/3 পেলো, 2/3 তো বঞ্চিত হলো। প্লাস স্বাস্থ্য, এই স্বাস্থ্যের যে পরবর্তী পর্যায়টা, একটা মানুষকে ট্রমা থেকে হিলিং করতে হলে আপনার 1.5 থেকে 2 বছর লাগবে তার ট্রমা থেকে বের হতে। এক মা 4 তলার বারান্দায় 2 মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলেন, মাথায় গুলি লাগার পরে মেয়ের মগজটা মায়ের কোলে পড়েছে। সরি, আমি ইউ মেক ফর দি সেন্সরশিপ এর জন্য, ওয়ার্ডটার জন্য। সেই মা সেদিন থেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন। এটা একটা গল্প। আজকে যে অনুষ্ঠান থেকে আসলাম, ছোট একটা মেয়ে, তার মা হচ্ছে মানসিকভাবে কিছু মনে রাখতে পারে না, বোঝেও না, চেনেও না, তার বাবা মারা গিয়েছে। এই বোনটা আর 2টা ভাই নিয়ে, ছোট মেয়েটা এতটুকু। এই যে একটা ফ্যামিলি, একটা শহীদ মানে কিন্তু একজন মানুষ চলে গেছেন তা না, একটা ফ্যামিলি তছনছ হয়ে গেছে। সো এদেরকে এই যে হিলিং, ট্রমা হিলিং, তারপর আমি এর আগে ফিজিওথেরাপির কথা বলেছি, এগুলো কিন্তু চলবে লম্বা সময়। অনেকে মনে করছেন যে শেষ তো না। 15,903 জন আহত আছেন, তাদের এক একজনের এক এক রকম প্রবলেম। চোখের পেছনে প্যালেট নিয়ে ঘুমাচ্ছেন প্রতি রাতে পেইন কিলার খেয়ে, কিন্তু শুধু একটা প্যালেট পিছনে গিয়েছে, অন্তত হয়নি, এটা হলো ভাবনা। আমরা বলছি যে তুমি ক্যাটাগরি সি, গেট দ্যাট পেইন। ওই পেইনটা আমি ফিল করি একবার, আমরা একবার ফিল করি। ক্লায়েন্ট ওরিয়েন্টেশন বাড়াতে হবে আমাদের ডিসিশন মেকারসদের। আমি একটু আরেকটা প্রসঙ্গে চলে যেতে চাচ্ছি, যেটা শিশিরমণি স্যার বলছিলেন। দেখেন, আমি এই যে আমরা সিভিল ওয়ারগুলো দেখেছি সারা বিশ্বে, একটা পার্টি ফোর্স ভেঙে যায়, ফোর্সের একটা অংশ অস্ত্র নিয়ে এই পার্টির সাথে, একটা অস্ত্র এখানে। আমাদের এখানে যেটা হয়েছে এটা ওয়ার ছিল, কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে জনগণের শক্তি। বিকজ আবু সাইদ এক হাতে মম বাঁশের বাঁশরি, আর হাতে রণথূর্য, এটাই তো ওনার সিম্বলটাই তো তাই। এক্স্যাক্টলি এই ছাত্র জনতার কোনো অস্ত্র ছিল না। সেই অস্ত্র ছিল না মানুষগুলো যখন একটা সরকারকে, 17 বছরের ডালপালা গজানো সরকারকে উপড়ে দিতে পারে, পালিয়ে যেতে বাধ্য করে, তখন বুঝতে হবে জনগণের শক্তিটা কোথায়। তারা সব দেখছেন। সো এই যে গল্প যে উনি আসবেন ফিরবেন, এই মেয়েটা যার গল্পটা একটু আগে করলাম, যার পরিবারটা তছনছ হয়ে গেছে, সেই মেয়েটা বলছে এই প্রশ্নের উত্তরে হাসিনা আসবেন, বলেছে উনি আসার পরে আমাদের কাছে দিয়ে দিয়েন, আমরা বিচার করে ফেলব, কারণ তার বাবাকে সে মেরেছে। ওটা চিন্তা করাও যাবে না। মানে আমরা ভাবি না যে এই সাহস
সেটা এক্সটার্নাল সাহস হোক বা উইদিন ইনসাইট, এটা না। আর এখন যেটা চলছে এটা হলো ইনফো অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। অ্যাবসলিউটলি। জি, এম এইচ তামিমের কাছে আসি, খুব সংক্ষেপে যদি বলেন, সেটি হচ্ছে যে এই যে সুপিরিয়র কমান্ডার, তাকে ফেরানোর যে প্রক্রিয়া অথবা যেই আলোচনাটাই হচ্ছে, আপনারা আসলে এটা কিভাবে ডিল করবেন? আমি এতটুকুই বুঝি, কেবল যেটা আকবর সাহেব বলছিলেন যে এই যে ফিরে আসার কথা উনি বলার সাহস পাচ্ছেন, সেটাই হলো আমাদের এই ব্যর্থতা, এই আমাদের বিচারের ব্যর্থতা, আমাদের সরকারের ব্যর্থতা, আমাদের এই যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম তাদের ব্যর্থতা। কারণ সে ফিরে আসার কথা ওঠার আগেই তো আমরা তাকে ধরে আনার জন্য আমাদের রাষ্ট্র কাজ করার কথা ছিল। আমাদের তারা কি ধরনের ম্যাসাকার করেছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার ছিল। এবং আসলে এই জুলাই গণঅভ্যুত্থানে কত ভয়ঙ্কর মাত্রায় ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হয়েছে, এটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত ছিল, যে এখন ওনারা চিন্তাই না করতে পারে যে না, ফিরে যাওয়া যেতে পারে ওখানে আবার। যেমন আমি একদিন তৎকালীন সংস্কৃতি উপদেষ্টার সাথে কথা বলছিলাম। উনি একদিন আমাকে বলছিলেন যে তামিম, আপনারা কতদিনে এই ট্রায়ালটা শেষ করতে পারবেন? আমি বলছি, স্যার আসলে তো এটা একটা নতুন ধরনের সিস্টেম, একটু সময় লাগবে, 6 মাস। 6 মাসে আপনি কি করতে পারবেন? 6 মাসে একটা ট্রায়াল হবে, ওনার বিচার হবে। আপনাদের সর্বোচ্চ শাস্তি কত আছে? উনি বললেন যে আমি বললাম আমাদের সর্বোচ্চ শাস্তি ডেথ পেনাল্টি। কয়বার দিতে পারবেন একজন মানুষকে? আমি বললাম একবার। একজন মানুষকে তো একবারের বেশি দেওয়া যায় না। উনি বললেন যে আমরা এমন কাজ করব যে প্রত্যেকটা মানুষ জুলাই স্মৃতি জাদুঘরের গেট দিয়ে ঢুকবে এবং জুলাই স্মৃতি জাদুঘরের গেট দিয়ে যখন বের হবে, প্রত্যেকটি মানুষের অন্তরে শেখ হাসিনাকে একবার করে মৃত্যুদণ্ড হবে। এবং আমি মনে করি যে ভিডিও ডকুমেন্টারি করেছি এবং উনি যে জুলাই জাদুঘর আমরা ইন দি মেন টাইম ভিজিট করেছি, এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া উচিত। এই ভিডিওগুলো প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। আমাদের যে সাক্ষীগুলো হচ্ছে ট্রাইব্যুনালে, প্রত্যেকটা মানুষ ট্রাইব্যুনালে যে উপস্থিত থাকে, সাক্ষীগুলোর সাক্ষ্য শুনে ঝরঝর করে কাঁদছেন। কি ভয়ঙ্কর দৃশ্য আমরা প্রত্যেক দিন এখন দেখছি কোর্টের মধ্যে এসে। তখন যারা বলতে গিয়ে ডায়াসে পড়ে যাচ্ছেন, কারণ 2 বছর হয়েছে, আমরা অনেকটা ভুলে গেছি, কিন্তু ওই মানুষগুলো যখন কোর্টের সামনে বলছেন তখন তো তার ভেতরে ওইটা পুরো আবার জেগে উঠছে। এগুলো মানুষের কাছে প্রতিনিয়ত জানাতে হবে, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে জানাতে হবে, যেন এই ধরনের প্রোপাগান্ডা করে এই জুলাই মাসে কেন উনি আসার কথা বললেন? উনি তো চলেই আসতে পারতেন। এই জুলাই মাসের ট্রমা যেন মানুষ ভুলে যায়, যেন ওনার ওই আলোচনা আপনাদের মিডিয়াতে চলে আসে, পত্রিকায় চলে আসে যে উনি ফিরবেন, আইনগতভাবে কিভাবে ফিরবেন, যেন এটাকে ভুলিয়ে দেওয়া যায়। এই উদ্দেশ্যে উনি এসব কথা বলেন। কিন্তু আমি মনে করি যে যেখানে জুলাই গণঅভ্যুত্থান, যেখানে জুলাই মানবতা বিরোধী অপরাধের কথা আসবে, সেখানে শেখ হাসিনার কথা যদি আসে, তাহলে মানুষের অন্তরে ওই জুলাই গণঅভ্যুত্থানই জেগে উঠবে, উনি এটাকে ভুলাতে পারবেন। জি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইওর কাছেই যেতে চাই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও হিসেবে যদি বলেন যে এখন পর্যন্ত শহীদদের জন্য, শহীদ পরিবারের জন্য এবং আহতদের জন্য ফাউন্ডেশন কি করতে পেরেছে? আপনাকে অনেক ধন্যবাদ। এবং যমুনা টেলিভিশনের মাধ্যমে আমাদের গর্বিত এবং সম্মানিত শহীদ পরিবার যারা রয়েছেন তাদের সকল সদস্যকে এবং আমাদের যারা আহত যোদ্ধারা এখনও যুদ্ধ করছেন তাদের সুস্থতা নিয়ে, তাদের সকলের প্রতি সালাম জানিয়ে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এ পর্যন্ত আমাদের 4টি কাজ দেওয়া হয়েছিল: জরুরি চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা, স্মৃতি সংরক্ষণ এবং পুনর্বাসন। জুলাই ফাউন্ডেশন যা করেছে সেটি হলো আর্থিক সহায়তার ক্ষেত্রে প্রতিটি শহীদ পরিবারকে জরুরি ব্যয় হিসেবে শহীদ পরিবার প্রতি 5 লক্ষ করে টাকা দেওয়ার কথা। আমরা 852টা প্রথম যে গ্যাজেট ছিল তার মধ্যে 831 জন শহীদ পরিবারকে আমরা 5 লক্ষ করে টাকা প্রদান করতে পেরেছি। আর যেহেতু 3,83,000 টাকা টোটাল দরকার ছিল আহতদের জরুরি সহায়তা দেওয়ার জন্যে, বাট তখন সরকারের জরুরি ত্রাণ তহবিল থেকে মাত্র 100 কোটি টাকা দেওয়া হয়েছিল, যেটি 1/3ও না, তারও কম। সেখান থেকে আমরা 6,400 জন আহতকে আমরা আর্থিক সহায়তা দিতে পেরেছি। প্রথমটা। চিকিৎসা সহায়তা খুবই খারাপ অবস্থা। আমি যেটা বলবো যে তখন তো কাতরাচ্ছিল, পা কেটে ফেলেছে সে প্রথম দিকে যখন জুলাই ফাউন্ডেশন যাত্রা শুরু করে। কিন্তু এখন যে চ্যালেঞ্জটা হচ্ছে যে তাদের সম্মানের জায়গায় হসপিটালের অবস্থা, পরশুদিন তার অপারেশন হবে, আজকে এমআরআই করতে হবে, হাসপাতালের এমআরআই একটাই মেশিন নষ্ট। তো সে ছুটে আসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে, যেখানে এই বাবদ কোনো বাজেট নেই। তো তার কর্মচারীদের যে আবর্তক ব্যয়, বেতন ভাতা, সেখান থেকে আমরা তাকে এমআরআইটা করিয়ে দিই, অপারেশনের জন্য রেডি করে দিই। তার পাটা ভাঁজ করতে পারে না। সো এরকম অনেক রোগী আছে যাদেরকে অ্যাম্বুলেন্সে করে নীলফামারী, পিরোজপুর এগুলোতে আমরা আমাদের কর্মীদের বেতন ভাতা থেকে পৌঁছে দিয়েছি। তাদের জরুরি ইঞ্জেকশন লাগবে এখনই, 2,500 টাকার দাম করে একটা ইঞ্জেকশন, পৌঁছে যাবে না হলে পা, তো তাকে আমরা ইঞ্জেকশন বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। সো এরকম এই চিকিৎসা সহায়তার জায়গাগুলো সে যখন হসপিটাল থেকে না পায় তখনই আমাদের কাছে আসে। রাত্রি যাপন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে ফিজিওথেরাপি। বিকজ একটা হাত কেটে ফেলেছে, আরেকটা হাত একটু নাড়াতে পারে, ডক্টর বলেছে এটা ফিজিওথেরাপি দিতে হবে রেগুলার, রুটিনলি।
কিন্তু সেটা দেওয়ার ব্যবস্থাটা তার নেই। দিতে হলে ঢাকায় আসতে হবে। আর যেই ভাতা দেওয়া হয়, তো এই কাজগুলো যেটা আমি এইমাত্র বলছিলাম যে চিকিৎসার ব্যাপারে সামষ্টিকভাবে এরকম অজস্র আমাদের আহত নারী যোদ্ধা তার সন্তান প্রসব হবে, সিজারিয়ান অপারেশন, আমরা টাকা দিয়েছি তাকে এটা করতে। কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে, আমরা টাকা দিয়েছি। এটা চিকিৎসা, জরুরি আপনারা চিকিৎসা। মানে হচ্ছে আপনারা কর্মকর্তা এবং স্টাফরা অ্যাবসলিউটলি, মানে জুলাই ফাউন্ডেশনের আবর্তক ব্যয় থেকে, বিকজ অর্থ সহায়তার জন্য যে মাদার অ্যাকাউন্ট যেটা আছে সেখান থেকে কোনো টাকা নেওয়ার সুযোগ নেই, বিকজ এটা প্রতিটা শহীদ এবং আহতর জন্য বরাদ্দ হিসাবে চেক অথবা পে অর্ডারের মাধ্যমে চলে যায়। তৃতীয় যেটা স্মৃতি সংরক্ষণ, আমাদের 12 টেরাবাইটের একটা মেমোরি আর হচ্ছে একটা খুব ভালো ক্যামেরা, এটা দিয়ে আমাদের এই পিআর এন্ড মিডিয়া টিম তারা 7,000 আহতের তথ্যচিত্রগুলো র ফুটেজ তারা কালেক্ট করেছে। তারপরে শহীদ পরিবারের প্রায় 500 জনের মতো শহীদ পরিবারের গল্পগুলো র ফুটেজ কালেক্ট করা হয়েছে। এইটুকু ক্যাপাসিটি দিয়ে ভলান্টিয়াররা ডে টু ডে এই কাজগুলো করে এগিয়ে রেখেছে। তো স্মৃতি সংরক্ষণের জন্য পুনর্বাসন, আমরা 150টা পরিবারকে পুনর্বাসন করেছি সারা বাংলাদেশে। এটার জন্য কিন্তু আমাদের কোনো বরাদ্দ নেই। অফকোর্স পুনর্বাসনের টাকাটা আমরা দিয়েছি হলো তিনি যে টাকাটা পেতেন সেটাই, কিন্তু কিন্তু অসুস্থ, তো ওনার একটা দোকান লাগবে অথবা একটা ইলেকট্রিক শপ লাগবে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলোকে আমরা অ্যানালিসিস করে আমাদের প্রায় 6,500 আহতের কম্পিটেন্সি বেসড যেই ডেটাবেস, যে ওনার জন্য কোন জবটা বা কোন এমপ্লয়মেন্টটা ভালো হবে সেটা আমরা অ্যাসেস করেই তারপরে তাকে আমরা হেল্প করি। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করি, যদি খামার করে দিই গরুর তাহলে ভেটেরিনারি চিকিৎসক বন্য যারা আছে তাদের সাথে কোঅর্ডিনেট করি। এটা হলো পুনর্বাসনের জন্য 150 আমরা অলরেডি কমপ্লিট করেছি, যেটা আমাদের কোনো বাজেট নেই, এটা অপারেশনাল ব্যয় বাবদ। আর স্মৃতি সংরক্ষণ আমি অলরেডি বলেছি যে উই হ্যাভ র ফুটেজ যেগুলো আমাদের আছে এটুকু ক্যাপাসিটি দিয়ে সেটা বাংলাদেশের যে কোনো কারো চেয়ে বেশি আমরা কষ্ট করে কালেক্ট করেছি। সো এই 4টা কাজ যদি আমি এইভাবে বলি, শুধু যে সার্বিক অর্থে যতটুকু আমাদেরকে রিসোর্স দেওয়া হয়েছিল তার অনেক বেশি মাল্টিপ্লাইড সার্ভিস আমরা দিতে পেরেছি, কারণ এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম সরকারের প্রধান, উনি ছিলেন চেয়ারম্যান, উনি একটা তৈরি করেছিলেন ওয়ান স্টপ সার্ভিস মডেলে, বিকজ একসাথে চিকিৎসা, ওই পরিবারের আর্থিক যে এটা, তারপরে তার পুনর্বাসনের চিন্তা একটা জায়গায় আসবে, তাকে তো ভোগান্তিতে ফেলা যাবে না। আমাদের সচিবালয় প্যাটার্নে যদি একটা মানুষ ঘুরতে থাকে ওখানে তো শুধু সে হয়তো আর্থিক সহায়তা পেতে পারে, বাট তার তো অনেকগুলো সমস্যা। সো এই ওয়ান স্টপ মডেলের সেই সময় এর উদ্দেশ্য এবং কাঠামো এবং এই সবকিছু নিয়েই কিন্তু আমরাও তখন কাজ করেছিলাম, এবং ওই সময়কার একটা প্রেক্ষিত এবং এখনকার একটা প্রেক্ষিত, যেমন আপনি সব প্রতিটি কথাই আপনি বলছিলেন কিন্তু হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত যেমন হয়েছিল যেটা শেষ হয়ে গেছে, এবং আমরাও যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনাদের কর্মকর্তা এবং স্টাফদের বেতন ভাতাই দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আপনারা এখন ফান্ডিংটা কিভাবে করছেন? আচ্ছা, বেতন ভাতা তারা পাচ্ছে না 5.5 মাস ধরে, কিন্তু আমাদের যেহেতু 100 কোটি টাকা দেওয়া হয়েছিল 1/3 যেটা বললাম, যখনই বাকি টাকাটা পাওয়ার ব্যাপারে আমাদের স্ট্রাগল করতে হয়েছে তখন আমরা আমাদের স্ট্র্যাটেজি যেটা ওটা চেঞ্জ করেছি। অর্থাৎ আমাদের সবচেয়ে গুরুতর কারা 2000 আছেন যারা এ এবং বি ক্যাটাগরি, অর্থাৎ কর্মক্ষমতা হারিয়েছেন, এর মধ্যে 43 জন আছে কমপ্লিটলি দৃষ্টিশক্তি হারিয়েছেন, 133 তাদের হচ্ছে একটা চোখ বা আংশিক দৃষ্টিশক্তি হারিয়েছেন। সো আমরা তাদেরকে ফোকাস করে কার্যক্রম কিন্তু চলছে, নট ইন ফাস্ট টেন্স, ইটস এ কন্টিনিউয়াস টেন্স। আমি আজকে এই অনুষ্ঠানে এসেছি আগারগাতে ফিল্ম আর্কাইভ, যেটা ওনাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে আমরা এই স্মৃতি সংরক্ষণের জন্য এই আমাদের যে ডিজিটাল ফুটেজ এগুলোকে দিয়ে থিম সং, আহত শহীদের গল্পগুলো, এগুলো নিয়ে একটা প্রোগ্রাম ছিল। তো সেখানে যেভাবে প্রোগ্রামটা উপস্থাপনা করা হয়েছে, ওখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা জাহেদ স্যার। সো এই কাজগুলো যে করেছে তারা শুধু মনোবল দিয়ে করেছে, যেটা বাংলাদেশের কোথাও পাবেন না আপনি। যে 5 মাস বেতন পর পরে আন্দোলন না করে তারা সুন্দরভাবে এটাকে তুলিয়ে ধরেছে এই শহীদ আহতদের সম্মান দেখানোর জন্য। জি, ধন্যবাদ আপনাকে, আবারও ফিরবো আপনার কাছে।